এই কাহিনীটা শুরু হয় 1865 সালে। আমরা দেখতে পাই যে আমেরিকার সিভিল ওয়ার একদম শেষের দিকে। তো এখন আমাদের নজর একটা ক্যাপ্টেনের দিকে পড়ে, যার হাতে একটা সোনার মুদ্রা ছিল। এবং এখন এই ক্যাপ্টেন সোনার মুদ্রায় ভর্তি বাক্সগুলোকে তার অ্যাডভান্স আয়রন শিপের মধ্যে ভর্তি করছে। এই বাক্সগুলোর মধ্যে লেখা ছিল CSA, যার মিনিং হচ্ছে কনফেডারেশন অফ সাউথ আমেরিকা। তো এরই মধ্যে নর্থের আর্মিরা তাদের উপরে হামলা করে দেয়। তো ক্যাপ্টেন তাও তার শিপ পানিতে নামিয়ে দেয় এবং শিপের সব ইঞ্জিন বন্ধ করে দেয়, যাতে আর কেউ টের না পায়। এভাবে ক্যাপ্টেন শত্রুদের হাত থেকে মুক্তি পায়। এবার কাহিনী চলে আসে বর্তমান সময়ে, যেখানে আমরা একটা WHO এর গাড়ি দেখতে পাই, যার ভেতরে বসেছিল ডক্টর সোফিয়া। তো এরা আফ্রিকার লেগোস শহরে যাচ্ছিল, যেখানে একটা মারাত্মক অসুখ খুব স্প্রেড করছিল। তারা যখন একটা রোগীর ইন্সপেকশন করলো, তারপর তারা জানতে পারলো যে এই রোগীটারও অবস্থা খুব একটা ভালো না। এই রোগীর অবস্থাও আগের সকল রোগীদের মতোই খারাপ। এই রোগীর মা তাদেরকে বলে যে কিছুদিন আগে সে এবং তার বাবা মালিতে গিয়েছিল, সেখান থেকে আসার পরেই তাদের এই অবস্থা হয়েছে। সোফিয়া এরপর টেনশনে তার সিনিয়রকে বলে, এই কেস সহ আমাদের মোট 6টা কেস হয়ে গিয়েছে, আপনি কখন এই ফাইলটা WHO এর কাছে পাঠাবেন? তখন তার সিনিয়র বলে, WHO-রা এত সহজে মানবে না, কিন্তু যদি বলো তুমি, তাহলে আমি তাদের কাছে এটা পাঠাতে পারি। সোফিয়া তখন তাকে বলে, আমরা এর যেতে মালিতে যাই, সেখানে গিয়ে এটা খোঁজার চেষ্টা করি। কিন্তু সিনিয়র ডাক্তার তাকে মানা করে দেয় এবং বলে যে কোনো অর্গানাইজেশনই চাবে না যে তাদের ডাক্তার একটা যুদ্ধের মধ্যে মারা যাক। আর এটা বলার কারণ হচ্ছে মালিতে তখন সিভিল ওয়ার চলতেছিল, জন্য সেখানে কারোরই যাওয়ার কোনো পারমিশন ছিল না। তিয়া তখন ডাক্তারকে বলে যে আমার এই রোগীর বাবার স্যাম্পলটা নিতেই হবে। এই জন্য সোফিয়া লাইট হাউসের দিকে রওনা দেয়। এখানে সোফিয়া কাজ করত। সোফিয়া সেখানে যাওয়ার পরে দেখতে পায় যে সেই রোগী মারা গেছে এবং তার অবস্থাও তার বাবার মতোই হয়েছে। এরপরই সোফিয়া তার স্যাম্পলটা নিয়ে চুপচাপ বাইরে চলে আসে। তো এর মধ্যে পাশের একটা সমুদ্রেতে আমরা একটা মানুষকে বোটিং করতে দেখি। এই লোকটা বোটিং করতে করতে সোফিয়াকেই দেখছিল। সোফিয়ার উপরে এরপর একটা মুখোশ পরা লোক হামলা করে দেয় এবং সোফিয়াকে মেরে ফেলার চেষ্টা করে। তখনই সেই পাশের লোকটা সোফিয়াকে এসে বাঁচিয়ে ফেলে। লোকটা সোফিয়াকে বাঁচাতে পারলেও সেই মুখোশ পরা লোক সোফিয়ার স্যাম্পলটা নিয়ে দৌড়ে পালিয়ে যায়। সোফিয়া ততক্ষণে অজ্ঞান হয়ে গেছিল এবং সোফিয়া যখন জেগে ওঠে তখন দেখতে পায় সে একটা নুমা নামে শিপের মধ্যে আছে, যেটা একটা এক্সপ্লোরারদের শিপ। তো তখন আমরা দেখতে পাই সেই লোকটা, যার নাম ছিল ডাক, যে সোফিয়াকে বাঁচিয়েছিল। ডাক সোফিয়াকে বলে, ও তুমি তো ঠিক আছো, কিন্তু এই মুখোশওয়ালা লোক তোমার ব্যাগ নিয়ে গেছে। সোফিয়া তখন ডাককে জিজ্ঞেস করে, আমি এখন বাসায় কিভাবে যাব? তখন ডাক সোফিয়াকে বলে, চিন্তা করো না, তুমি ভালো মানুষদের সাথেই আছো। এই শিপের মালিক যে, তার নাম হচ্ছে আলজিরা, সে ডাককে বলে, আমাদের এই ট্রেজারকে অবশ্যই রাতের পার্টিতে রাখতে হবে, এজন্য এটাকে যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করে ফেলো। এই কিছু সময় পর আমরা দেখতে পাই ডাক একটা নাইজেরিয়ান ডিলারের সাথে কথা বলছে। তো দেখি যে ওই পার্টিতে এই ট্রেজারটাকে সবার সামনে ডিসপ্লে করা হচ্ছে। এটা ছিল আসলে একটা আফ্রিকান কিংয়ের কফিন, যার দাম ছিল প্রায় 1000 কোটি টাকা। তো এটা তাদের জন্য অনেক মূল্যবান ডিসকভারি ছিল। ডাগ এই নাইজেরিয়ান ডিলারের সাথে কথা বলার সময় সেখানে একটা সোনার মুদ্রা দেখায়, যেখানে লেখা ছিল CSA। তো এই কয়েন দেখে ডিলার ডাগের হাত থেকে সেই কয়েনটা তাড়াতাড়ি করে নিয়ে নেয়। ডাগকে সেই ডিলার বলে, এটা আমার অনেক আগের স্বপ্ন ছিল, কারণ আজ পর্যন্ত কেউ জানতে পারে নাই ওই আয়রন শিপটা আসলে কোথায় গিয়েছিল। কেউ এটাকে লুটে নিয়েছিল নাকি এটা সমুদ্রের গভীরে হারিয়ে গিয়েছিল। এরপরে আমরা পার্টিতে ম্যাসকট কোম্পানির মালিককে দেখতে পাই, যে কিনা অ্যালজিরার কন্ট্যাক্টকে স্পন্সর করেছিল। এখন এই কোম্পানির মালিকের মালিতে অনেক ভালো ভালো স্পন্সর আছে। এজন্য সোফিয়া ম্যাসকট কোম্পানির মালিককে বলে, আপনি কি আমার একটা হেল্প করতে পারবেন? আমি মালি পর্যন্ত যেতে চাই। তো ম্যাসকট কোম্পানির মালিক সোফিয়াকে বলে, ওইখানে যাওয়া খুবই বিপজ্জনক, কিন্তু তুমি যদি যেতে চাও তাহলে আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। এর কিছুক্ষণ পরেই ডাক সেখানে চলে আসে এবং সোনার কয়েনটা জেমসকে দেখাতে দেখাতে এই কয়েনের হিস্টোরি বলা শুরু করে দেয়। সে বলে, এই কয়েনটা মালিতে থাকা একজন লোক পেয়েছে, তাহলে আয়রন শিপের হয়তো মালভূমি আশেপাশেই হবে। কয়েনটা দেখে জেমস অনেক খুশি হয়ে যায় এবং আলজিরা এবং ডাককে মালিতে 3 দিনের জন্য পাঠিয়ে দেয়, যেখানে ডাগ এবং আলজিরা গিয়ে এই কেসের পুরাপুরি তদন্ত করবে। পরের দিন তারা জাহাজের পোর্টে যায় এবং সেখানে ডক্টর এবং সোফিয়াকেও দেখতে পায়। সোফিয়া ডাগ এবং আলজিরাকে বলে, আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম, জেমস আমাকে তোমাদের সাথে মালিতে যেতে বলেছে। তো এখানে 5 জন মালির উদ্দেশ্যে সমুদ্রের পথ ধরে রওনা হয়ে যায়।
রাতে যখন সবাই খাবার খাচ্ছিল তখন ডাগ সোফিয়াকে সেই কয়েন দেখিয়ে বলে, এটা আমার ছোটবেলার স্বপ্ন ছিল, আমি ক্যাপ্টেন টমের সেই আয়রন শিপটা খুঁজে বের করতে চাই। পরের দিন সকালে তারা সবাই মালিতে পৌঁছে যায়। সোফিয়া নিজের মতো নিজের রাস্তায় চলে যায় এবং ডাগ চলে যায় ওই মানুষটার বাসায় যে এই সোনার মোহরকে খুঁজে পেয়েছিল। কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে যে যে লোক এই কয়েন পেয়েছিল সে অলরেডি মারা গিয়েছে। এই জন্য সে অনেক টেনশনে পড়ে যায় এবং এদের কাছে আর কোনো সূত্র নাই এই আয়রন শিপটাকে খুঁজে বের করার। তখনই ডাগ একটা রিলিজিয়াস প্লেস দেখতে পায়। সচরাচর এই রিলিজিয়াস প্লেসগুলোতে সকল নথিগুলো অনেক ভালোভাবে জমানো থাকে। এই জন্য ডাগ সেখানে যায় এবং সেখানে একজনকে জিজ্ঞেস করে, আপনি কি আমাকে এই শিপের ব্যাপারে কিছু বলতে পারবেন? তারপর লোকটা তার নথিপত্র ঘেটে খুঁজে পায় যে সে দেখতে পায় এখানে একটা শিপ এসেছিল, বাট এই শিপের মধ্যে কেউই বেঁচে ছিল না। তো সেই দিন নদীও অনেক উত্তাল ছিল, এই জন্য সেই শিপটা ভাসতে ভাসতে শহরের দিকে চলে গেছে। নথিপত্রতে এইটুকুই লেখা ছিল। এটা লিমিটেড ইনফরমেশন ছিল, বাট ডাগের জন্য এটাই অনেক কিছু ছিল। ডাগ তাড়াতাড়ি তার সঙ্গীর জেমের সাথে দেখা করে এবং সব কিছু বলে। এরপরই তারা শহরের দিকে রওনা দিয়ে দেয়। শহরে যাওয়ার পথে তাদের সোনার যন্ত্রে তারা একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। সেখানে তারা কিছু রাস্ট সম্পন্ন মাটি দেখতে পায়। এটা দেখে ডাগ বলে যে এরকম বহমান নদীতে এরকম রাস্ট পাওয়া খুবই অদ্ভুত বিষয়। ডাগ এর মাঝেই দেখতে পায় মালির মিলিটারি বাহিনীরা তাদের পিছু নিয়েছে। তো মালির মিলিটারি বাহিনীরা তাদেরকে বলে যে ওই ডাক্তার কোথায়, যাকে তোমরা নিয়ে এসেছ। তখন ডাগ প্ল্যান করে মিলিটারি আর্মিদের ধরাশায়ী করতে বাধ্য হয়, কিন্তু এতে তাদের জাহাজ ধ্বংস হয়ে যায়। এরপর ডাগ রুডিকে বলে আমাদের যে কোনোভাবে সেই ডাক্তারদের জীবন বাঁচাতে হবে। তাই সে রুডিকে বর্ডার ক্রস করে অ্যালজেরিয়াতে যেতে বলে আর নিজে জেমের সাথে ডাক্তারদের খুঁজতে বেরিয়ে যায়। ডাক্তাররা গ্রামে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে কোনো মানুষের হদিশ পায় না। তারা ডাকাডাকি করলেও কোনো মানুষের তারা আওয়াজ পায় না। এজন্য তারা গ্রামের মধ্যে গিয়ে কিছু মানুষের বাসায় ঢুকে এবং সেখানে গিয়ে অনেক মানুষের লাশ দেখতে পায়, যাদের মৃত্যু ওই একই অসুখের কারণে হয়েছিল। এই গ্রামে সোফিয়া একটা কুয়া খুঁজে পায় এবং ডিসাইড করে যে এই কুয়ার মধ্যে গিয়ে দেখবে। কুয়ার মধ্যে গিয়ে সে পানির স্যাম্পলগুলো নিতে থাকে একে একে। কিন্তু তখনই জ্যাক বলে যে এখানে অনেক মিলিটারি এসেছে, আমি তাদের সাথে কথা বলে আসি। কিন্তু এর কিছুক্ষণ পরই গুলির আওয়াজ শোনা যায়। সেখানে জ্যাক ছাড়া বাকি সবাইকে মেরে ফেলে সেই মিলিটারিরা। এরই মধ্যে সেখানে একটা হেলিকপ্টার আসে। সেখান থেকে বের হয় মালির ডিক্টেটর কাঞ্জিম। কাঞ্জিম জ্যাককে বলে এই লেডি ডাক্তারটা কোথায়। হেলিকপ্টারের আওয়াজ শুনে তখন ডাগ এবং জেমসও টের পেয়ে যায় যে আশেপাশে কোথাও এই ডাক্তারগুলো আছে। কাঞ্জিম এখানে অনেক রাগান্বিত ছিল। সে সাথে সাথে জ্যাককে গুলি করে দেয়, কিন্তু তাদের লোকদের অর্ডার দেয় ওই মেয়েটাকে তাড়াতাড়ি খুঁজে বের করো। কাঞ্জিম সেখান থেকে চলে গেলেও তাদের লোকগুলো লেডি ডাক্তারকে খুঁজতে থাকে। এরই মধ্যে ডাগ সেখানে পৌঁছে যায় এবং ডাগ তাদের সাথে লড়াই করতে থাকে। তো এর মধ্যে ডাগের জীবন প্রায় চলে যাওয়া অবস্থায়, এই অবস্থায় সোফিয়া পেছন থেকে গুলি করে সেই লোকদের মেরে ফেলে এবং ডাগের জীবন বাঁচায়। ডাগ তখন সোফিয়াকে বলে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ এই জায়গাটা একদমই সেফ না। এজন্য তারা কাঞ্জিমের এরিয়া থেকে বের হয়ে অন্য টেরিটরিতে চলে যায়। কিন্তু তাদের এটা ছিল না যে কাঞ্জিমের চাইতে এখানে আরও বেশি বিপদ, কারণ কিছু দূর যেতে না যেতে তাদের দেখা হয় আরও ডেঞ্জারাস কিছু বাহিনীর সাথে। তারা তাদেরকে নিয়ে যায়। তারা তাদের রাজা গডিগোর কাছে নিয়ে যায়। সোফিয়া তখন গডিগোকে বলে যে সে একজন ডাক্তার এবং সে এখানে রোগের নিরাময় খুঁজতে এসেছে। রোগের নাম শুনে গডিগো সোফিয়াকে অন্য একটা রুমে নিয়ে যায়, যেখানে অনেকগুলো মানুষের ডেড বডি ছিল। সোফিয়া পরীক্ষা করে দেখে যে এই ডেড বডিগুলো একই রোগে আক্রান্ত। তো রাজা গডিগো সোফিয়াকে তাদের টাউনে থাকার অনুমতি দেয়। তখন সোফিয়া সেই টাউনেরও পানি পরীক্ষা করে দেখে। তারপর সোফিয়া একটা ভয়ঙ্কর ইনফরমেশন জানতে পারে, সেটা হচ্ছে এইসব এলাকার পানি অলরেডি বিষাক্ত হয়ে গিয়েছে। তো এটা প্রাকৃতিক কোনো কারণে হয়নি, এটা কেউ ইচ্ছা করে পানি বিষাক্ত করেছিল। তখন রাজা ডাককে বলে এর সোর্স খুঁজে বের করা তোমাদের কাজ, আর আমার কাজ হচ্ছে আমাদের জনগণকে রক্ষা করা। আর রাজা তারপরে সেখান থেকে চলে যায়। জেমস বাচ্চাদের সাথে ফুটবল খেলতে খেলতে একটা গুহার মধ্যে পৌঁছে যায়। সেখানে সে একটা অদ্ভুত পেন্টিং দেখে সবাইকে ডেকে এই ব্যাপারে বলে দেয়। এটা এমন একটা পেন্টিং ছিল যেখানে সেই আয়রন শিপের কথা উল্লেখ করা ছিল, যেটা কোনো একটা মরুভূমির নিচে দেবে গেছে। ডাক তখন খুব ভালো করে দেখে বলে 200 বছর আগে এখানেই নদী ছিল, কিন্তু সেটা এখন শুকিয়ে গেছে।
এই জন্য জাহাজটা এরকম একটা অবস্থানে আছে যেখান থেকে পানিগুলো আসছে, এখানেই জাহাজটা দেবে আছে। এরপর তিনজনই ঘোড়ায় চড়ে সেখানের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে একটা প্রাসাদ দেখতে পায়। ঘোড়া নিয়ে প্রাসাদের উপরে ওঠার পরে তারা দূরে একটা সোলার প্ল্যান্ট দেখতে পায়, যেই সোলার প্ল্যান্টটা ছিল ম্যাসকট এন্টারপ্রাইজের। এরপরে ডাগ একটা ট্রেন দেখতে পায়, তখন তারা চালাকি করে সেই ট্রেনের উপরে উঠে পড়ে। ট্রেন থেকে তারা সেই প্ল্যান্টের মধ্যেও চুপে চুপে ঢুকে যায় এবং তারপরে দেখে এই প্ল্যান্টটা আসলে রেডিও অ্যাক্টিভ এনার্জিকে প্রডিউস করার জন্য তৈরি করা হয়েছে। সোফিয়ার চোখ একটা কন্টেনারের উপরে পড়ে, এটাকে লোকেরা আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাচ্ছে। তো তারা সবাই সেই লোককে ফলো করে এবং নিচে চলে যায়। আন্ডারগ্রাউন্ডে যাওয়ার পরে একটা দরজা খোলার পর তারা অবাক হয়ে যায়। তারা দেখে সেখানে 1000 বছর ধরে কিছু রেডিও অ্যাক্টিভ কেমিক্যাল পচে গলে লিক হয়ে বের হয়ে যাচ্ছিল এবং এটাই নিচে গিয়ে নদীর সাথে মিলতেছে এবং যেই পানি পুরা মালির দেশ পান করে। অন্যদিকে আমরা রুডিকে দেখি যে আলজিরার কাছে পৌঁছে গেছে। গোসলের সময় তার কাপড়ের মধ্যে সেই রেড রাস্টের স্যাম্পল তার কাছেও চলে আসে। রেড রাস্টের স্যাম্পল টেস্ট করে যখন আলজিরা এবং রুডি দুইজনই রেজাল্টটা দেখে তখন তারা অনেক বেশি হতভম্ব হয়ে যায়। রিপোর্ট নিয়ে তারা ইউএস এম্বাসিতে পৌঁছায় এবং তাদেরকে এই রিপোর্টটা দেখায়। এদিকে এই তিনজন যখনই এই আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে পালাতে যায় তখনই ম্যাসকটের লোকেরা তাদেরকে ধরে ফেলে। ম্যাসকট তখন সোফিয়াকে বলে, তুমি এই জায়গা সম্পর্কে কিভাবে জানলে? সোফিয়া তখন বলে, তোমাদের এই সোলার প্ল্যান্ট লোকের জীবন বিপন্ন করছে। ম্যাসকট তখন সোফিয়াকে বলে, আমরা তো ওয়েস্ট কেমিক্যালকে সোলারের সাহায্যে আগুনে পরিণত করতেছি। সোফিয়া তখন বলে, আন্ডারগ্রাউন্ডে যে কেমিক্যালগুলো মজুদ আছে সেগুলো সরাসরি পানির সাথে মিশে যাচ্ছে এবং সেই পানি মালির মানুষরা পান করছে এবং তারা মারা যাচ্ছে। আমরা ডাগ এবং জেমসকে দেখি একটা গাড়িতে করে তাদের লোকেরা তাকে কোথাও নিয়ে যাচ্ছে। তখন ডাগ বুদ্ধি করে গাড়ির পেছনের অংশ খুলে ফেলে। এই জন্য তারা গাড়ি থেকে আলাদা হয়ে যায় এবং মুক্ত হয়ে যায়। ম্যাসকট এদিকে কাজিমের সাথে দেখা করে এবং তাকে সোফিয়ার ব্যাপারে বলে। কাজিম তখন বলে, তোমার যদি মানুষের প্রতি এতই দয়া থাকে তাহলে এই প্ল্যান্টকে বন্ধ করে দাও, কিন্তু আমার টাকা যেন ঠিক মতো আসতে থাকে। অন্যদিকে জেমস এবং ডাগ মরুভূমির মধ্যে হাঁটতেছিল। তাদের হাতে ট্রাকের পেছনের অংশ এখনও আছে, কিন্তু তাদের ভাগ্য ভালো ছিল, তারা একটা ধ্বংস হওয়া প্লেনের অবশিষ্টাংশ দেখতে পায়। তখন তারা বুদ্ধি করে একটা মরুভূমির জাহাজ বানায়, যার সাহায্যে তারা তাড়াতাড়ি করে গ্রামে পৌঁছে যেতে পারে, যেখান থেকে তারা আলজিরাকে কল করে। তারপর ডাগ তার হাতে থাকা সেই গোল্ড কয়েনটা দিয়ে একটা গাড়ি ভাড়া করে নেয়। গ্রামের রাজা গডিগের কাছে তারা সাহায্য চেতে চায়, কিন্তু এই রাজার কাছে কোনো আধুনিক হাতিয়ার ছিল না। এই জন্য সে তাদেরকে কার দিয়ে দেয়, যেটা সে কাজিমের থেকে কিনেছিল। ডাগ এবং জেমস কার নিয়ে সেই প্ল্যান্টে পৌঁছে যায় এবং সিকিউরিটিকে বন্দুক দেখিয়ে সেই ভেতরে ঢুকে যায়। ম্যাসকট তখনই টের পেয়ে যায় যে কেউ অবশ্যই এসে গেছে। ম্যাসকট তখন দ্রুত হেলিকপ্টারের দিকে দৌড়ে যায়। পুরা প্ল্যান্ট তখন খালি ছিল। জেমস অনেক খোঁজাখুঁজি করার পরে দেখতে পায় যে ম্যাসকট আসলে এই প্ল্যান্টকে বম দিয়ে উড়িয়ে দিতে চায়। উপরে সোফিয়াকে হেলিকপ্টারে ম্যাসকট কিডন্যাপ করে বসিয়ে রেখেছিল। তখনই সেখানে ডাক চলে আসে এবং তাদেরকে ধরে ফেলে। সোফিয়া সময় থাকতে থাকতে হেলিকপ্টার থেকে লাফ দেয়, ম্যাসকটের বাকি বাহিনীকে পরাস্ত করতে সক্ষম হয়। নিচে জেমস যখন বম ডিফিউশন করতে গিয়েছিল তখন সে বম পেয়ে যায় এবং বমকে সে ডিফিউজ করে দেয়। তো তখন তিনজন কার নিয়ে সেখান থেকে বের হয়ে যাচ্ছিল, কিন্তু তখনই হেলিকপ্টার দিয়ে কাজিম তাদের পেছনে পড়ে যায়। হেলিকপ্টার দিয়ে কাজিম তাদের উপর একের পর এক বন্দুক শ্যুট করতে থাকে। আর তখন জেমসকে বললে, যে বম তুমি ডিফিউজ করে নিয়ে এসেছো সেটা তুমি বাইরে ফেলতে থাকো। তখন জেমস সেটাই করে এবং সেখানে একটা বিশাল বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের কারণে মরুভূমির বালুগুলো সব সরে যায় এবং সেখানে সেই আয়রন শিপটা আস্তে আস্তে মাথা বের করে। তো যখনই ডাগ এবং তার সঙ্গীরা সেই আয়রন শিপ খুঁজে পায়, তারা তাড়াতাড়ি করে সেই আয়রন শিপটাকে এক্সপ্লোর করতে যায় এবং তখনই সেখানে আবার কাজিমের বাহিনীরা চলে আসে এবং তাদের উপর একের পর এক অ্যাটাক করতে থাকে। এই জাহাজের উপরে অনবরত হামলা হওয়ার পরে ভেতরের কিছু বাক্স খুলে যায় এবং সেখানে ডাগ দেখতে পায় সেই সোনার মোহরগুলো। তখনই ডাগ আরেকটা জিনিস দেখতে পায়, সেই জাহাজের একটা পুরানো ক্যানন ছিল। সেই ক্যানন দিয়ে ডাগ কাজিমের হেলিকপ্টারের দিকে লক্ষ্য করে এবং তার হেলিকপ্টারকে ধ্বংস করে দেয় এবং সেখানে কাজিম মারা যায়। কাজিমের মরে যাওয়ার সাথে সাথে তার পুরো আর্মি সারেন্ডার করে দেয়। যখন ডাগ বাইরে আসে তখন সে দেখতে পায় যে চারিদিকে রাজা গডিগর আর্মি শত্রুদের ঘিরে রেখেছে। আমেরিকায় অবস্থিত ম্যাসকটের ড্রিঙ্কে সিআইএ এজেন্ট বিষ মিলিয়ে দেয়, এই জন্য সেখানে ম্যাসকট মারা যায়।
যেমনটা সে কেমিক্যালের মাধ্যমে সেই নিরীহ গ্রামবাসীদের দিয়েছিল। এরপরে আমরা দেখি যে সোফিয়া এবং ডাগ এখন রিলেশনশিপে আছে। ডাগ সেই সোনার খাজানাগুলোকে রাজা গডিগোর কাছেই দিয়ে দেয়, কারণ সেখানের মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এর ইফেক্টের কারণে। এই খাজানাগুলোর মধ্যে তাদেরই সবচেয়ে বেশি হক ছিল। তো এর মাধ্যমেই এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়। আশা করি আপনাদের সবার এই কাহিনীটা ভালো লেগেছে। ধন্যবাদ।